আমার বয়স যখন ৪ বছর, তখন ২৬ বছরের এক সুদর্শন লোকের সাথে আমার বিয়ে হয়। অথচ আমি আজও জানি না সে কে, কী তার পরিচয়, কিংবা সে দেখতেই বা কেমন। তৃতীয়কার এহেন কথা শুনে তার পাশে বসে থাকা মেয়েটি বিস্মিত চাহনিতে তার দিকে তাকায়। দুজনের পরিচয়টা খুব বেশিক্ষণের নয়। তারা এক বড় কর্পোরেট অফিসে চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসেছে। শিক্ষাগত যোগ্যতায় তিতিকা তার পাশে বসে থাকা মেয়েটির চেয়ে বেজায় ছোট। সবেমাত্র এসএসসি পাশ করে ভার্সিটিতে উঠেছে সে। আর তার পাশে বসে গল্প আলাপ শোনা মেয়েটার গ্র্যাজুয়েশন কমপ্লিট। ইন্টারভিউর জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছিল বিদায় দুজনের টুকটাক পরিচিত হতে শুরু করে। এরপর ধীরে ধীরে ক্রমশই তাদের গল্প আলাপ দীর্ঘ হতে শুরু করে। তিতিকার পাশে বসে থাকা মেয়েটির নাম সিমরান, আর তিতিকার পুরো নাম তিতিকা তালুকদার। বয়সে আর সবার চেয়ে ছোট হলেও তার কাছে দায়িত্বের ভারটা অনেক বেশি। তাই তো এই অল্প বয়সী একটা ভালো চাকরির খোঁজে মস্ত বড় এই ঢাকা শহরে একা একাই ছোটাছুটি করে বেড়াচ্ছে। মেয়েটা দেখতে ভারী ফর্সা, গোলগাল মিষ্টি চেহারা, কোমর পর্যন্ত লম্বা সিল্কের চুল, তবে কিছুটা এলোমেলো। অতিরিক্ত মোটা কিংবা চিকন নয়, শারীরিক গঠনে একদম আদর্শ। তবু মনে হবে বহুদিন ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া না করায় ও অযত্নে অবহেলায় তার অবস্থা খুবই করুণ। তিতিকার পরনে সাধারণ একটা সাদা রঙের কুর্তি, সাধারণ হলেও বেশ পরিপাটি। কাঁধের একপাশে সাদা ওড়নাটা ঝুলিয়ে রেখে দিয়েছে। তবে এসবের মাঝেও তার চোখ মুখে অদ্ভুত এক চিন্তার ছাপ বিদ্যমান। দেখতেও অনেক বেশি ক্লান্তি ও হতাশায় নিমজ্জিত লাগছে। এছাড়া আশেপাশের সকল লোকজনও যেন তার থেকে অনেকটা ভিন্ন। সকলের গায়ের নানান সব দামি দামি পোশাক, কত স্টাইলিশ ভঙ্গিতে চলাফেরা। অথচ সে কত সাধারণ। না চাইতেও এক তীব্র হতাশা ও বিব্রত বোধ করে কাজ করছে নিজের মাঝে। তবে সিমরান মেয়েটি খানিকটা ভিন্ন লেগেছে তার কাছে। আর সবার মতো মডার্ন, স্টাইলিশ হলেও হুট করে তার সাথে গল্প জুড়ে দেওয়া ব্যাপারটা তার বেশি ভালো লেগেছে। আর এবারের একটা পর্যায়ে গিয়ে তিতিকা তার নিজের সম্পর্কে নানান গল্প আলাপ করতে শুরু করে। সিমরান তিতিকার দিকে চেয়ে অবাক সুরে বলে ওঠে, সিরিয়াসলি, তুমি কি আমার সাথে মজা করছো? তিতিকা কিঞ্চিত মৃদু হেসে ফেলে আলতোভাবে মাথা নাড়িয়ে বলেন, না, আমি মজা করছি না। ছোটবেলা থেকে এমনটাই শুনে আসছি। কে বলেছে তোমায় এসব? তোমার বাবা মা? আমার বাবা মা বেঁচে নেই। আমার সবেমাত্র বুঝ হতে শুরু করেছে। ওই সময় তখন এক ভয়ঙ্কর মহামারী রোগ গ্রামে ছড়িয়ে পড়েছে। ও হ্যাঁ, বলেই রাখা ভালো, আমি কিন্তু গ্রামের মেয়ে। গ্রামে আমার জন্ম, ওখানেই আমার বেড়ে ওঠা। তো ওই সময় আমাদের গ্রাম জুড়ে প্রায় নানান রোগব্যাধি দিয়ে ছেয়ে থাকতো। গ্রামের বেশিরভাগ মানুষের জ্ঞান স্বল্পতা ও ঠিকঠাক স্বাস্থ্যবিধি মেনে চলত না বিধায় এই সমস্যার সময়ের সাথে সাথে অত্যাধিক পরিমাণে বেড়ে যায়। তবে ওই সময় হঠাৎ দেশি বিদেশি কিছু স্বাস্থ্যসেবী কর্মী আমাদের গ্রামে আসে। শুনেছি তাদের সাথে নাকি আরও কিছু ব্যবসায়িক লোকও আসে। তারা মাঝে একজন ছিল আমার সেই স্বস্বামী। তিথিকা এইটুকু বলতেই থেমে যায়। আকস্মিক বিস্মিত মুচকি এসে ফেলে। ওর হাসিটা সিমরানের কাছে বোধগম্য, তবে তিতিকাকে নিয়ে আগ্রহটাও বেশ জোরালো। সে একটু সময় নষ্ট না করে বলে ওঠে, এরপর কি হয়েছিল? সিমরানের আগ্রহ দেখে তিতিকা আবারও মুচকি হাসে। পরক্ষণে আবারও বলতে শুরু করে, ওই মহামারীতে গ্রামে অনেক লোক মারা যায়। আমার বাবা মায়ের অল্প বয়সেই দুনিয়া ছেড়ে চলে যায়। আমার পরিবার বলতে শুধু আমার বাবা মায়ের ছিল, এমনিতে গ্রামের আরও নিজের কিংবা দূর সম্পর্কের আত্মীয়স্বজন রয়েছে। চাচা মামা মোটামুটি অনেকেই আছেন। এছাড়া আমার তালুকদার বংশেও গ্রামের মধ্যে যথেষ্ট উচ্চ মর্যাদা সম্পন্ন ছিল। কিন্তু ওই যে জ্ঞান, মহামারীতে মোটামুটি আর সবার মতো আমাদেরও সব কিছু শেষ হয়ে যায়। দেশি বিদেশি স্বাস্থ্যসেবা দলগুলো গ্রামের উন্নয়নের পাশাপাশি নিজেদের মতো অনেক কিছুই আত্মসাৎ করে নিয়ে যায় এই বোকাশোকা গ্রামবাসীর কাছ থেকে। তো মূল ঘটনায় আসি। ওই যে কয়েকজন ব্যবসায়ী লোক এসেছিল না, তাদের মাঝে যার সাথে আমার বিয়ে হয় আর কি, সে নাকি অত্যন্ত ভালো মানুষ ছিল সবার মাঝে। আর সকল ব্যবসায়ীর চেয়ে বয়সে খানিক ছোট ছিল। দেখতে নাকি একদম বিদেশি রাজপুত্রের মতো। অবশ্য হবেই না কেন, শুনেছি সে নাকি বিলেতে, আই মিন লন্ডন থেকে দেশে এসেছিল। এমনিতে বাংলাদেশে, কিন্তু হয়তো তার বাবা মায়ের মাঝে একজন ব্রিটিশ ও একজন বাঙালি ছিল। তো সবাই মিলেই অল্প কয়েকদিনে
মাঝের লোকটি গ্রামের সবার কাছে বেশ প্রিয় পাত্র হয়ে ওঠে। আর তার থাকার ব্যবস্থা করা হয় আমাদের তালুকদার বাড়িতে। বেশ ভালোই কদর ছিল বিধায় বাইরে অনেক মেহমানদেরকেই আমাদের বাড়িতে আশ্রয় দেওয়া হতো। আর ওই সময় আমার তালুকদার বাড়িতে দাদা, বাবা, চাচারা মিলে মোটামুটি সকলে একসাথে থাকতো। এক কথায় একটা সাজানো গোছানো যৌথ পরিবার ছিলাম। কিন্তু মহামারীতে সর্বপ্রথম যখন তালুকদার বাড়ি হতে আমার দাদাভাই অসুস্থ হলো, তখন থেকেই যেন ধ্বংসের সূচনা হয়। দাদাভাইয়ের অবস্থা তখন বেজায় খারাপ। বাবা চাচিরা মিলে দূর দূরান্তে হতে ছুটাছুটি করে নানান ডাক্তার ওষুধ এনে কোনো আশানুরূপ ফল পাচ্ছে না। এরই মাঝে দাদাভাইও এক অদ্ভুত জের ধরে বসে। নাতি নাতনিদের মাঝে আমি ছিলাম তার সবচেয়ে প্রিয়। ওদিকে সেই লোকটি অল্প দিনের মাঝে তার অত্যাধিক পছন্দের পাত্র হয়ে যায়। তারপর আর কি, জীবনের শেষ পর্বে মৃত্যুর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে দাদাভাই তার শেষ আবদার হিসেবে আমার আর সেই ছেলেটির বিয়ে দেয়। ভাবা যায়, একটা 4 বছরের অবুঝ বাচ্চার সাথে 26 বছরের এক লোকের বিয়ে। ব্যাপারটা আমার কাছে হাস্যকরই বটে। সিমরানের বিষময় যেন কাটছেই না। সে বিস্ময়ের সাথে আরও অনেক বলতে লাগলো। তারপর তারপর সেই লোকের সাথে তোমার সত্যি সত্যি বিয়ে হয়ে গেল? হুম। লোকটা শিক্ষিত ছিল। তার কাছে দাদাভাইয়ের ইচ্ছেটা অদ্ভুত ঠেকলেও বিয়েটা হয়তো তার কাছে সম্পূর্ণ অর্থহীন ছিল। অবশ্য হওয়ারই কথা। এমন আজব বিষয়টা কি তার মধ্যে বিদেশি শিক্ষিত লোক মালুমে নেবে? কিন্তু গ্রামবাসী কিংবা আমার পরিবার তো আর তার মতো চিন্তাধারাই ছিল না। সে দাদাভাইয়ের কথা মতো ওই রাতেই আমাকে বিয়ে করে। দাদাভাইয়ের জীবন তখন বাঁচা মরার মাঝপথে। চাষিদের কাছে গল্প শুনছি, আমাকে নাকি গভীর রাতে ঘুম থেকে তুলে বিয়ে দেওয়া হয়। কাঁচা ঘুমের জন্য আমি নাকি, সে কি কান্না! তবু ওই মাঝরাতে কাজে ডেকে আমাদের বিয়ে সম্পন্ন হয়। অথচ আমি জানলামও না, বুঝলামও না আমার জীবনের সাথে কি হয়ে গেল। আর ওই রাতে ভোর হবার আগে দাদাভাই সবাইকে ছেড়ে দুনিয়া থেকে চলে যায়। এরপর একে একে অল্প কদিনের মাঝে আমার বাবা মায়েরও হায়। তিতিকা নিজের কথা সম্পূর্ণ রেখে দীর্ঘশ্বাস ফেলে। ওদিকে সিমরানও খানিকটা ভারী শ্বাস ফেলে বলে, তারপর কি হয়েছিল? সেই লোকটির সাথে তোমার তা বিয়ে হয়েছিল, তবে তোমার কি তার কথা একটু মনে নেই? কিভাবে মনে থাকবে? সে তো আর থাকেই নি। মানে? চলে গিয়েছে। বিয়ে মানে শুধু দুটো ব্যক্তির মাঝে বন্ধন নয়। এখানে নানা নিয়মকানুন থাকে, দায়িত্ব পালন করতে হয়, একে অপরের দায়িত্ব নিতে হয়। অথচ আমার তখন ওসবের বুঝ নেই। আর তার কাছে সবই ছিল হয়তো ফেলে না। বিয়ের অল্প কিছুদিনের মাঝেই যখন বাবা মা মারা গেল, তার কদিন বাদে নাকি হুট করে তিনি গায়েব হয়ে যায়। তোমার কথা ঠিক বুঝলাম না। গায়েব হয়ে যায় মানে? মানে এক রাতের পর তাকে আর কেউ খুঁজে পায়নি। কাউকে না জানিয়ে বাড়ি থেকে রাতের আধারে গ্রাম ছেড়ে চলে যায়। সকালবেলায় সকলে তন্ন তন্ন হয়ে, আর কেউ তাকে খুঁজে পায় না। এমনকি তাকে খুঁজতে চাচা কয়েক শহর অবধি তল্লাশি চালিয়েছিল, কিন্তু তেমন একটা লাভ হয় না। তিনি গায়েব তো একদমই গায়েব। তিতিকার সব কথা শুনে সিমরানে যেন বিস্ময়ে কাটছেই না। সে অবাক স্বরে আওড়ালো, সিরিয়াসলি? আমার তো এসব বিশ্বাসই হচ্ছে না। কিভাবে কি? তিতিকে আবারও কিঞ্চিত মুচকি হাসে। তা চারপাশে একবার নজর বুলিয়ে নেয়। এখনও আরও অনেক লোকজনের ইন্টারভিউ দেওয়া বাকি। মোটামুটি সকলের অপেক্ষা করে করে এখন অনেকটাই ক্লান্ত। এরই মাঝে সিমরান আবারও তিতিকার উদ্দেশ্যে বলে, আচ্ছা, তোমার সেই হাজবেন্ড, ওনার নাম কি? জানি না। সিরিয়াসলি? নামও জানো না? এটা কোনো কথা? তিতিকা মুচকি এসে বলতে লাগে, তার নাম শুধু জানো তো, আমার দাদাভাই। দাদাভাই তাকে তালুকদার বাড়িতে মেহমান হিসেবে এনেছিল। কিন্তু দাদাভাই সহ গ্রামের সবাই ডাকে এক নামে ডাকতো, বাবু সাহেব। উনি খুব অল্প সময়ের জন্য গ্রামে ছিলেন। আর এই অল্প সময়ে কেউই সেভাবে তার সম্পর্কে জেনে উঠতে পারেনি। অবশ্য সেই সময় গ্রামের দুর্দশা কারই বা এত তরদরাকি করার অবস্থা আছে। তাই সবাই তাকে ভালোবেসে শুরু থেকেই বাবু সাহেব বলে ডাকতো। এমনিতেই বিদেশের লোক ছিল, তাই হয়তো। শিবনান খানিকটা ভাবুক স্বরে বলে, ব্যাপারটা ভালোই কমপ্লিকেটেড। আচ্ছা, যদি আবার কখনো তার সন্ধান পাও, তবে কি তুমি তখনও নিজেকে তার স্বামী হিসেবে পরিচয় দেবে? তোমার আর তার বয়সের গ্যাপটা তো যথেষ্ট। সিমরান কথা শুনে তিতিকা দাঁত খুলে হেসে ফেলল। তবে সে হাসিতে আওয়াজ হলো না। কিন্তু আসমিক দৃশ্যমান হলো বাম পাশের বরাবর চকচকে গ্যাস দাঁত, যা ঠিক সিমরানের নজরে ধরা দেয়। মেয়েটিকে সব মিলে তার কাছে যথেষ্ট সুন্দরী মনে হয়েছে। যথেষ্ট বলে হয়তো ভুল হবে, অসম্ভব সুন্দরী সে।
তার আমার বয়সের গ্যাপ কম করে হলেও 22 বছর। ভাবতে পারছেন, এতদিন নিশ্চয়ই সে 40 বছরের চুল পাকা কাকু মামুদের মতো হয়ে গিয়েছে। হা হা হা। তিতিকার আশঙ্কিত হাসিতে সিমরান ভড়কে যায়। পরক্ষণই সে হেসে ফেলে বলে, আরে এটা কেমন কথা? শুরুতে না বললে অনেক সুদর্শন ছিল সে, একদম বিদেশি রাজপুত্রের মতো। তবে শোনো মেয়ে, তোমার জামাই যদি সত্যি লন্ডনের বাসিন্দা হয়ে থাকে তবে তো চিন্তা করো না। ও দেশের মানুষ এদেশের মতোই তো 40-45 বছরের চুল পাকা চাচা মামাদের মতো বুড়ো হয় না। 60 বছর বয়সে তাদের ফিটনেস বডি দেখার মতো কারাক। কচি কচি মেয়েরা তো হুমড়ি খেয়ে পড়ে, সেখানে তোমারটা তো কেবল 40। সুগার ডেডি। এই বলতে না বলতে তিথিকে আবার সব দিনভাবে গা দুলিয়ে হেসে উঠল। সিমরান তার হাসিতে কিছুটা ভড়কে গেলেও পরবর্তীতে সে নিজেও না হেসে আর পারল না। তবে তাদের গল্প আড্ডা আর বেশিক্ষণ স্থায়ী হলো না। নিমিষের ভেতরে হতে নাম এলো সিমরানের ইন্টারভিউর জন্য। সে শুরুতে কিছুটা নার্ভাস ফিল করলেও পরক্ষণে নিজেকে স্বাভাবিক করে তিতিকার কাছ থেকে কুশলাদি বিনিময়ের পর সে ইন্টারভিউ রুমের ভেতর প্রবেশ করে। এদিকে এবার একা একা চুপচাপ বসে থাকে তিতিকা। প্রায় সিরিয়ালের শেষ দিকেই তার অবস্থান। আশেপাশের লোকজনও কমে গিয়েছে। এতক্ষণ সিমরানের সাথে ভালোই ভালোই সময় কাটালো, এখন আর ভালো লাগছে না। চিন্তা কেমন যেন সে অস্থির হয়ে উঠেছে। চারপাশে তো কম্পিটিশন, অথচ তার এই মুহূর্তে একটা চাকরি না হলেই নয়। এই মস্ত বড় ঢাকা শহরে একা একটা মেয়ে হয়ে একা থাকা, তাও এমন আর্থিক সংকট নিয়ে কিভাবে সম্ভব? এইসব চিন্তার মাঝে সে যেন নিশ্চিত হয়ে বসেছে এই কোম্পানিতে তার চাকরি হবার কোনো সম্ভাবনাই নেই। তার আর এখানে অপেক্ষা করেও লাভ নেই। আর সে আর ইন্টারভিউ দেবেই না। এইভাবে সে চলে যেতে নিলেও পরক্ষণই ভাবতে লাগলো, এসব সে কী রকম পাগলামি করছে। সে তো কখনো এত সহজে হাল ছেড়ে দেয় না। জব পেতে হবে এমন তো কোনো কথা নেই। ইন্টারভিউটা দিলে অত্যন্ত একটা ভালো অভিজ্ঞতা হবে। আর সবচেয়ে বড় কথা, ইন্টারভিউ না দিলে শেষবারের মতো সিমরানের সাথে বিদায় তো নিতে হবে। এতক্ষণ একসাথে গল্প করার পর এখন যদি না জানিয়ে হুট করে চলে যাই, তবে ব্যাপারটা কেমন হয়? নিতান্তই বাজে। তৎক্ষণাৎ সে তার সিদ্ধান্ত বদলে চুপচাপ সেখানে বসে থাকে। প্রায় খানিকটা সময় পর সিমরান বেরিয়ে আসে, চোখে মুখে হতাশার মৃদু ছাপ। তাকে দেখেই যেন তিতিকার চোখ মুখ শুকিয়ে যায়। বুঝতে পারছে না কি না উচিত। সিমরান তিতিকার কথায় এলো। সে তাকে তৎক্ষণাৎ জিজ্ঞেস করে, এমন নার্ভাস কেন দেখাচ্ছে আপনাকে? সব ঠিক আছে? সিমরান কিছুটা মলিনভাবে মুচকি এসে বলে, ইন্টারভিউ তো দিয়ে এলাম, বাট ড্যাম শিওর জবটা হয়তো আমি পাবো না। কি বলছেন? এভাবে এত শিওর হয়ে? আচ্ছা আমার কথা বাদ দাও, সামনে তো তোমায় ডাকবে, সাবধানে ইন্টারভিউ দেবে। মোটেও নার্ভাস হতে যেও না। চিন্তা নেই, আমি আর ইন্টারভিউ দেব না। তেতিকার কথা শুনে সিমরান বিস্ময়ের সাথে বলে ওঠে, কি? কিন্তু কেন? হঠাৎ আবার কি হলো তোমার? তিতিকা খানিকটা ঘাবড়ানো কণ্ঠস্বরে বলো, চাকরি যখন পাবো না তখন ইন্টারভিউ দিয়ে আর কি করব। এই দেখো, আমার কথা শুনে ঘাবড়ে গিয়েছো। যা ভেবেছিলাম তাই? না, এমনটা নয়। আমি আগেই চলে যেতাম, কিন্তু আপনার জন্যই অপেক্ষা করছিলাম। শেষবেলায় বিদায় না নিয়েই চলে যাওয়া? কি বলছে এসব? উহ মেয়ে, পাগলামি করে না। সিমরানের কথা শেষ হতে না হতেই ভেতরে এসে এবার তিতিকার নাম ধরে ডাক আসে। নিমিষে তিতিকা যেন আরও বেশি ঘাবড়ে যায়। বেশি দেরি করেও সমস্যা। ইন্টারভিউ দিতে হলে এখন ভেতরে যেতে হবে, নয়তো এখান থেকে এক্ষুনি পালাতে হবে। আশেপাশের লোকজন না হয় কি বলবে? আচ্ছা আপু, আমি নিচে যাচ্ছি, আপনার জন্য ওয়েট করব, পরে না হয়। এই বলে তিতিকা ছুটে নিলাম। সিমরান প্রচণ্ড আশ্চর্য হয়ে তাকে খপ করে ধরে ফেললে। পরক্ষণে সিমরানকে কিছুটা আশ্বস্ত করতে দ্রুত স্বরে ফিসফিসিয়ে বলতে লাগে, এই মেয়ে, এসব কী রকমের পাগলামি করছো? চারপাশে মানুষজন তোমায় দেখছে। আচ্ছা শোনো, ঘাবড়ানোর কিছু নেই। চুপচাপ ভেতরে যাবে, তাদেরকে তোমার সিবি দেখাবে আর একদম স্বাভাবিকভাবে তোমার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। দেখবে জবটা তোমারই হয়ে গিয়েছে। না আপু, সরি, প্লিজ তুমি আমায় জোর করো না। আরে আরে, ভেতরে জানো ওই কোম্পানির বস বসে আছেন, দেখতে কি হেব্বি সুন্দর, তোমার গল্পের ওই বিদেশি রাজপুত্রের মতো। যদিও শুনছি তার বয়স কিছুটা বেশি, কিন্তু দেখো তো বোঝার উপায় নেই। অত্যন্ত তাকে দেখতে হলে একবার ইন্টারভিউটা দিয়ে আসো মেয়ে। কি আজব, আমি তাকে দেখে কি করব? কি করবে? আমি তো হতে পারে
উনি তোমার হারিয়ে যাওয়া বর। যাও গিয়ে দেখো চিনতে পারো কি না। আবার তার রূপের ঝলসে পাগল হয়ে ইন্টারভিউ গরমিল করে করো না। আমার তো মনে হয় আমি সহ সব মেয়েই ইন্টারভিউ বাজে হয়েছে এই কারণেই। হা হা। এহেন পরিস্থিতিতে সিমরানের এমন এমন হাস্যরসিকতা একদমই অপ্রাসঙ্গিক। তিতিকা কী বলবে নিজেও বুঝতে পারল না। শেষমেশ একবার একরাশ হতাশা নিয়ে এগিয়ে গেল ইন্টারভিউ রুমের দিকে। আসসালামু আলাইকুম। ভেতরে প্রবেশ মাত্রই তিতিকা নরম সুরে সালাম দেয়। বিশাল বড় কাঁচা ঘেরা এক রুম। তিনজন তিনজন প্রফেশনাল স্টাইলের বেশভূষা সাজ্জিত ব্যক্তি রয়েছেন। একজন বাংলাদেশি হালকা চুলপাকা মধ্যবয়সী লোক, অন্যজন যথেষ্ট ইয়াং, তবে ঠিক মাজা বরাবর গম্ভীর মুখে বসে থাকা লোকটিকে তিতিকা ঠিকমতো আন্দাজ করতে পারল না। পায়ের উপর পা তুলে চুপচাপ বসে রয়েছে সে। চুলগুলো খানিকটা কালচে বাদামি রঙের, তবে সেগুলো যথেষ্ট পরিপাটি করে জেল দিয়ে সেট করা। পরনে নেভি ব্লু কালারের স্যুট, কালো বুট টাই, তবে মুখটা নিচের দিকে ঝুঁকিয়ে রাখায় তা ঠিকমতো দেখতে পেল না তিতিকা। তবে গলা ভরা নিখুঁতভাবে ছাঁটাই করা ছোট ছোট দাড়ি গোঁফ দৃশ্যমান। সব মিলিয়ে শুরুতেই যেন এই লোকটি তার নার্ভাস হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। তবুও সে নিজেকে সামলে নেয়। দুজন লোক সালামের জবাব দিল, মাঝে থাকা সেই গম্ভীর মুখে ব্যক্তিটি দিলেন না। এতে তিতিকা কিছুটা অবাক হয়ে ভাবল, লোকটি ভিন্নধর্মী কিনা। বিদেশি বিদেশি একটা ভাব রয়েছে। হতেও পারে ধর্মের দিকে হতে সে আলাদা, কিন্তু মুসলিম হলে তার ধর্মীয় শিক্ষার যথেষ্ট ঘাটতি রয়েছে। এই ভাবতেই তার আবার লোকটির উপর কিছুটা রাগও হলো। তবে দেরি না করে সে স্বাভাবিকভাবে টেবিলের দিকে এগিয়ে যায়। মধ্যবয়স্ক লোকটি সে তাকে বসতে বলে। সে চুপচাপ বসে পড়ে। আবার বাম পাশে দাঁড়িয়ে থাকা সুদর্শন ও কম বয়সী লোকটি তার কাছে সিভি আর ফাইল দেখতে চাইল। তিতিকা সেসব সেই লোকটির কাছে এগিয়ে দেয়। বরং লোকটি পরক্ষণেই তার মাঝ বরাবর গম্ভীর মুখে বসে থাকা ব্যক্তিটির হাতের কাছে এগিয়ে দেয়। এরই মাঝে তিতিকার নজর পড়ে ডেস্কের ওপর থাকা সোনালি রাঙা নেম প্লেটের উপর কালো রঙে প্রলেপে সুন্দর করে লেখা ARC। তবে তার এই মন ভুলানোর সময়টুকুর মাঝে কেউ প্রচণ্ড গম্ভীর স্বরে বলে উঠল, হোয়াটস ইওর নেম। তিতিকা নিমেষে অপ্রস্তুত হয়ে ওঠে, তবে নিজেকে দ্রুত সামলে নেবার চেষ্টা অস্পষ্ট স্বরে আওড়ালো, তিতিকা। তার এমন জবাবে লোকটি যেন কিঞ্চিত বিরক্ত হয়। নিমেষেই ফর্সা ত্বকের কপালটা কুঁচকে যায় কিঞ্চিত। শক্ত চোয়াল আরও বেশি দীর্ণ হয়। অনেকক্ষণ ধরে ইন্টারভিউ নিচ্ছে সে, অথচ মনের মতো মানুষ পেয়েছে খুব অল্পই। বেশিরভাগ থেকেছে নার্ভাস। যে ব্যাপারটা নিয়ে আর এখন ভালোই বিরক্ত। তার এই অবক্ত অভিভক্তের পাশ হতে সেই দুজন লোকও কিছুটা ঘাবড়ে যায়। তবে সব কিছু স্বাভাবিক রেখে লোকটি আবারও তিতিকার উদ্দেশ্যে বলে, ফুল নেম। হালকা ধমক সুরে বলা কণ্ঠে তিতিকা আরও বেশি ভড়কে ওঠে। ঠোঁট চেপে কোনো মতে সামনে নিয়ে বলে, তিতিকা তালুকদার। এতক্ষণে সেই গম্ভীর মুখের ব্যক্তিটি তথা আদির রায়ন চৌধুরী চুপচাপ মাথা নিচু করে ফাইল দেখতে থাকলেও তিতিকার কণ্ঠস্বর এবার তিনি কিছুটা অদ্ভুতভাবে মাথা উঁচিয়ে তিতিকার দিকে তাকায়। তার অদ্ভুত চাহনিতে তিতিকা কিছুটা অবাক হয়। লোকটি দেখতে ভারী সুদর্শন। এখন বুঝতে পারছে সিমরান কেন তখন ওসব বলছিল। তবে সাদা চামড়ার ওই বিদেশিদের মতো দেখতে হলেও ব্যক্তিটির চোখ জোড়া বেশ আকর্ষণীয়। কেমন অদ্ভুত বাদামি রাঙা চোখ জোড়া তার। তিতিকা বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না, তবে সে চোখ নামিয়ে নিতে গিয়েও থমকে যায়। লোকটি এখনও তার দিকে অদ্ভুতভাবে চেয়ে রয়েছে। নিমেষেই অদ্ভুত এক শিহরণে সে কম্পিত হয়। হাত জোড়া শক্ত করে ডেস্কের নিচে আওড়ালে হাঁটুর জামার অংশে চেপে ধরে। কিঞ্চিত ঢোক গেলে মনে মনে আওড়ালো, হায় আল্লাহ, এসব কি হচ্ছে। তিতিকা যেখানে নিজেকে স্বাভাবিক রাখতে তীব্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সেথায় তার সম্মুখে বসে থাকা আদির রায়ন চৌধুরী এখনও তার দিকে নিরেট দৃষ্টিতে তাকিয়ে। ফলাফলস্বরূপ তার চোখ মুখ আতঙ্কে শুকিয়ে আসছে নিমিষেই। এভাবে প্রায় বেশ খানিকটা সময় কেটে যাবার পর আচমকা কারো কণ্ঠে তিতিকা মুখ তুলে তাকায়, আর তৎক্ষণাৎ দেখতে পাই আর তার নিকেট কণ্ঠস্বর বলছে, ইউ মে লিভ নাও। এই বলতে আর তার চোখ নামিয়ে নেয় এবং তিতিকার ফাইলটা তার দিকে ঢেলে দেয়। এদিকে তিতিকার হুঁশ এখনও ফেরেনি। বুঝতেও যেন পারল না কি হতে কি হলো। আর সত্যি কি এত তাড়াতাড়ি ইন্টারভিউ শেষ। সে কিছুটা তবদা খেয়ে সামনে তিনজনের দিকে ইতস্ত নজরে তাকিয়ে দেখে।
তার বিষয়টা যেন এর পাশে বসে থাকা বয়স্ক ব্যক্তিটা বুঝতে পারে। অন্যদের চেয়ে তিতিকা বেশ ছোট এবং তার মায়াবী চেহারাও ইতস্তবোধে যেন সে নিজেই তার মায়ায় পড়ে গিয়েছে। তিনি তিতিকার উদ্দেশ্যে সম্পূর্ণ নমনীয় স্বরে বলে, মা তুমি এখন যেতে পারো, তোমার ইন্টারভিউ শেষ। লোকটির অভিব্যক্তি তিতিকার কপাল কিঞ্চিত ভাঁজ পড়ে। সে কয়েকবার চোখের পাপড়ি ঝাপটে নিজেকে আশ্বস্ত করে এবং আর একটু সময় নষ্ট না করে নিজেকে দ্রুত গুছিয়ে নিয়ে কক্ষ ত্যাগ করে। তবে যাওয়ার মুহূর্তে না চাইলেও একবার পেছন ফিরে আর চোখে ওরফে আধির রায়ানকে দেখে নেয়। চারপাশটা তীব্র বৃষ্টিতে আচ্ছন্ন। অত্যাধিক বৃষ্টিতে এই মস্ত বড় শহরের রাস্তাঘাটে জরাজীর্ণ এক অবস্থা। চারপাশে কাদা পানি জমা হয়ে ড্রেনের সাথে মিশে গা গুলিয়ে যাওয়ার মতো আবহাওয়া তৈরি করেছে। অথচ এমন পরিস্থিতিতে চারপাশে ভিড়ে একটু মানুষের উৎপাতের কমতি নেই। যে যার মতো নিজ নিজ কাজে ছুটছে। বিকেলের সূচনা লগ্নে এমন বৃষ্টি তিতিকার কাছে বেশ বিরক্তিকর লাগছে। শহরে এসেছে অল্প কয়েক মাস হলো, এসেই যেন এই নিত্যদিনের বিরক্তিকর পরিবেশে হাঁপ ছেড়ে দিয়েছে। অসহ্য লাগে তার এই শহর, অথচ কিছুই করতে পারবে না বিধায় সে এই বিষয়ে ভীষণ অসহায়। সকালে ইন্টারভিউয়ে কি হলো সে এখনো বুঝে উঠতে পারেনি। অবশ্যই এখন আর সে এসব নিয়ে ভাবছেই না। ও চাকরি হওয়ার কোনো আশা নেই এবং সে কোনো আশাও রাখছে না। দিনের পর দিন সাধারণ টিউশনি খুঁজে চলছে, অথচ তাই মিলছে না। সেটাও এত বড় অফিসে তার জব পাওয়া যেন অকল্পনীয় ব্যাপার। তবে আজ সিমরান নামক নতুন এক ব্যক্তির সাথে পরিচিত হয়ে সে নিতান্তই খুশি। অফিস থেকে বের হয়ে দুজনে প্রায় অনেকক্ষণ রিকশা চড়ে গল্প আলাপ করছে। শেষবেলা দুজনকে কন্ট্যাক্ট নাম্বার নিতেই তাদের গল্পের সমাপ্তি ঘটে। না জানি আবার কবে তাদের দেখা হবে। শহরের সবজি বাজারটা দেখতে আজ তিতিকা এসেছে। হাতে একটা বড়সড় কালো আকৃতির ছাতা, যা দেখতে অনেকটা আদিমকালের কাঠ ও মোটার কাপড়ের তৈরি। এই আধুনিক যুগে এমন শহর এলাকায় এমন ছাতা দেখা যাওয়া বেশ দুষ্কর। তার মাঝে তিতিকার মতো বয়সীর এক মেয়ের হাতে এই যে নিতান্তই আশ্চর্যজনক ব্যাপার। তিতিকার কাছে স্বাভাবিক হলেও বাকিদের কাছে আশ্চর্যজনকই বটে। ফলাফলস্বরূপ চারপাশের সকল লোকজন তাকে ঘুরে ঘুরে দেখছে। একদিকে কাদা পানিময় রাস্তা, মাথার উপর তুমুল বৃষ্টি চলছে, সেই সাথে আবার সকলের অদ্ভুত চাহনি। সব মিলিয়ে তিতিকা নিমেষেই বারবার অপ্রস্তুত হয়ে পড়েছে। তিতিকা যথাসম্ভব নিজেকে এক প্রকার গুটিয়ে নিয়ে নিজের গন্তব্যের দিকে এগোয়। সে ধীরে ধীরে বাজারে মস্তখানে অগ্রসর হয়। হালকা কিছু বাজার করে নিয়ে যেতে হবে। বাড়িতে খাবার প্রায় নেই বললেই চলে। আবার হাতেও তেমন টাকা পয়সা নেই। গ্রাম থেকে আসার সময় তার কাকিমা তাকে যে কয়েকটা টাকা দিয়েছে তার সবটাই প্রায় এখন শেষের দিকে। ভার্সিটির ফি, বাসা ভাড়া, সারা মাসের খাবার, সব মিলে তার চিন্তার শেষ নেই। তিতিক এসব ভাবতে ভাবতে আলতোভাবে মলিন হাসে। অন্তঃপর এগিয়ে যায় সামনের একটি ছোট্ট কাঁচা বাজারের দোকানে। শুরুতে তার নজর পড়ে একটা ছোট্ট আকারের লাউ। সে কোনো কিছু না ভেবে বয়স্ক দোকানদারের উদ্দেশ্য বলে, মামা এই লাউয়ের দাম কত? মামা লাউয়ের দাম তো 120 টাকা। দোকানদারের এহেন কথা শুনে তিতিকা যেন আকাশ থেকে পড়ে। এই লাউয়ের দাম 120? দোকানদারের এহেন কথা শুনে তিতিকা যেন আকাশ থেকে পড়ে। এক লাউয়ের দাম 120? এই দামে তো তার এক সপ্তাহের খাবার দাবার খরচ। খুব ভালো মতো মিটে যাবে। এছাড়া গ্রামের লাউয়ের দামটা খুব সামান্য। অবশ্য তাদের নিজেদের লাউ সহ বিভিন্ন শাকসবজির বাগান ছিল, যার ফলে শহরের জীবনযাত্রা সম্পর্কে তার ধারণা তুলনামূলকভাবে অনেকটাই কম। তিতিকাকে এভাবে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে দোকানদারের মুখ তুলে তাকে খানিকটা বিরক্তির স্বরে বলে, কি মামা নেবেন নাকি? নিলে তাড়াতাড়ি নেন, নয়তো এই বৃষ্টির দিনে দোকানের সামনে এমনি খাড়াইয়া থাকবেন না। লোকটি বিরক্তিবোধ তিতিকার কাছে স্পষ্ট। সে বিষয়টা বেশি মাথা নাড়া ঘামিয়ে কিঞ্চিৎ মুচকি হেসে বলে, না মামা, লাউ থাক। আপনি বরং আমাকে হাফ কেজি আলু, 20 টাকা মরিচ, 20 টাকার পেঁয়াজ আর 2 মুঠা কমলা শাক দেন। আর কিছু লাগবে না। তিতিকার কথায় লোকটি কিছুটা কপাল কুঁচকালো। তার দিকে তাকায়, পরক্ষণই আবার চোখ নামে তার মতো জিনিসগুলো গুছিয়ে দিতে দিতে কিছুটা বিরক্তির স্বরে আওড়ালো, কী সব ফকির নিয়ে আসে আজকাল, আবার 20 টাকার নাকি পেঁয়াজও দেয় লাগে। লোকটির ব্যবহার নিতান্তই রুক্ষ। তার আর বলতে বাকি নেই। তবে তার শেষ কথাটা বিড়বিড় করে আওড়ালো তিতিকা ঠিকই শুনতে পায়, কিন্তু সে কোনো ঝামেলা করতে চায় না বিধায় চুপচাপ জিনিসগুলো নিয়ে চলে যেতে চাইছে।
তবে ততক্ষণে তার নজর পড়ে দোকানদারের পাশে বসে থাকা এক ছোট বাচ্চা দিকে। 3-4 বছর বয়স হবে আর কি। লোকটির এমন রুক্ষ ব্যবহারের পরও তার কাছ থেকে জিনিসগুলো নেওয়ার সময় তিতিকা তাকে জিজ্ঞেস করে, মামা এটা কে? তিতিকার কথা মতো লোকটি পাশে ফিরে ছোট্ট বাচ্চাটিকে এক পলক দেখে নেয়। পরক্ষণই আবার তিতিকার দিকে ফিরে বলে, আমার নাতি। ও আচ্ছা। তিতিকা শুধু এইটুকুনি বলে জিনিসগুলোর সঠিক দাম দোকানদারকে দিয়ে দেয় এবং জিনিসগুলো নিয়ে সে পা বাড়ায় সামনের দিকে। তবে যাবার পূর্বে আরও একটা কাজ করে বসে। তার ব্যাগে 2টো চকলেট ছিল, যাওয়ার সময় সিমরান দিয়েছিল। সে কয়েকটা খেয়েছে আর বাকি কয়েকটা ব্যাগে রয়ে গিয়েছে। তিতিকা মনে করে সে 2টো চকলেট যাওয়ার পথে সেই ছোট্ট বাচ্চাটিকে দিয়ে যায়। বাচ্চাটি চকলেট দেওয়ার সাথে সাথে খুশিতে হেসে ওঠে। ততক্ষণে আবার দোকানদার বিষয়টা দেখেই তিতিকার দিকে তাকাতে সে বিস্মিত মুচকি এসে বলে, আপনার নাতিটা বেশ সুন্দর, মাশাআল্লাহ। এই বলে সে চলে যেতে নিলে লোকটি ইতস্ত স্বরে কিছুটা বলতে চায়, কিন্তু মামা, আমি হয়তো গরিব কিন্তু ফকিরনি না। লোকটির কথা সম্পূর্ণ হবার আগে বিস্তৃত হাসি মুখে তিতিকা এটুকুই বলে সামনে ফিরে এগোতে থাকে এবং একবারের জন্য আর পিছনে ফিরে তাকাই না। তবে যাওয়ার পথে বাজারে ব্যাগটা নজর পথে চাপা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বিড়বিড়িয়ে আওড়ালো, এই আলু খেয়ে তবে এই সপ্তাহ চলতে হবে। হায়, কি আর করার। তিতিকা পুনরায় ভারী শ্বাস ফেলে মুচকি হাসে। প্রায় এই কয়েকটা জিনিসই তার 100 টাকা ফুরিয়ে গিয়েছে, অথচ এতটুকু বাজারে তাকে পুরো 1 সপ্তাহ চলতে হবে। এছাড়া অবশ্য কোনো উপায় নেই, জীবন বাঁচাতে এটুকুনি যথেষ্ট। শহর অঞ্চল হতে প্রায় অনেকটাই দূরে একটা ভাঙাচোরা দোতলা বাড়ি। বাড়ির চারপাশে গাছগাছালি দিয়ে পরিপূর্ণ। ইট সিমেন্টের গাঁথুনি ধসে পড়ার দায়। এমনই এক জরাজীর্ণ বাড়িতে ঠাঁই হয়েছে তিতিকার। শহরে বেশিরভাগ বাসাগুলোরই ভাড়াটাও অনেক বেশি, তবে সেসবের তুলনায় এই বাড়িটা ভাড়া বেশ কম। এর মানে এই নয় যে পুরো বাড়িতে তিতিকা একাই ভাড়া নিয়ে থাকে। শুধুমাত্র দোতলার একটি রুম, ঘরটি সে নিজে থাকার জন্য নিতে পেরেছে, যেখানে একটা ছোট্ট বাথরুম, ঘরের সাথে লাগানো রান্নাঘর আর শোয়ার জন্য একটা ভাঙাচোরা লোহার বিছানা ব্যতীত কিছুই নেই। লোহার বিছানাটা এই আধা ভাঙা ঘরে পরিত্যক্ত অবস্থায় পেরেছিল সে, যার উপরে শক্ত কার্টুন পেপার এবং তার উপর মোটামুটি ভালো মানের এক চাদর বালিশ পেতে সে তার ঘুমানোর উপযোগী করেছে। নয়তো তার হয়তো শীত, বর্ষা, গ্রীষ্ম সবকালই মেঝেতে শুয়ে কাটিয়ে দিতে হতো। এই বাড়িতে আরও কয়েকজন মানুষ থাকে, তবে কেউই তেমন কারোর সাথে কথা বলে না। তিতিকাও আগবাড়ি কারোর সাথে তেমন কথা বলতে যায় না, কিংবা তার সময় সুযোগও হয় না। এছাড়া নিচতলা জুড়ে বসবাস করা বাড়িওয়ালার এক বকাটে ছেলেও রয়েছে। যতবারই তিতিকা তার সামনাসামনি হয়েছে ততবারই তাকে তার বেশ বিরক্তিকরই লেগেছে। বিশেষ করে তার অঙ্গভঙ্গি, চাহনি সবই কুরুচিপূর্ণ। সব মিলিয়ে তিতিকার মাথায় এখন একটাই ঘুরছে যে কিভাবে বাড়ি থেকে দ্রুত অন্য কোথাও যাওয়া যায়। অবশ্য থাকা নিয়ে তো কষ্ট করতে হতো না যদি শুরুতেই সে বিশ্ববিদ্যালয়ের হলে একটা সিট পেয়ে যেত, কিন্তু দুর্ভাগ্যবশত তার কপালে সিট জোটেনি। আর কষ্ট করে হলেও তাকে এইখানে এমন জরাজীর্ণ ও অস্বাস্থ্যকর এক পরিবেশে থাকতে হচ্ছে। একে একে তিতিকা অনেক কিছুই ভাবতে বসছিল, কিভাবে কি করলে জীবনটা একটু সচ্ছলতা আসবে, কিন্তু কোনোভাবে যেন কোনো উপায় তার মিলছেই না। বারবারই সে এক ভাবনায় হতাশ হচ্ছে। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। এক হাতে চুলোর ভাত বসিয়ে আলু সেদ্ধ দিয়েছে, রাতে তার এটাই খাবার। আর অবশিষ্ট ভাতে পানি দিয়ে সকাল হলে পেঁয়াজ মরিচ ডালে পান্তা খেয়েই ভার্সিটিতে যেতে হবে। আবার এই শহরে এমন জায়গা, কারেন্টের সাথে সাথে গ্যাসের লাইনও কত শত সমস্যা করে। অর্ধেক খাবার রান্নার মুহূর্তে যদি গ্যাস ফুরিয়ে যায় তাহলেই কাণ্ড। আজ রাতে হয়তো সেসব আধসেদ্ধ খাবার খেতে হবে, নয়তো না খেয়েই থাকতে হবে। তিতিকে তো সব কিছু ভাবতে ভাবতে বিরক্ত। সবশেষে উপায় না পেয়ে সে তার বাটন ফোনটা বের করে। ফোনটা 20 টাকার মতো রিচার্জ করেছিল বাড়িতে কথা বলার জন্য। বাড়িতে কথা বলার মতো এমন শুধু একজনই রয়েছে, তা হলো তার বড় কাকিমা। এবং তার এই বড় কাকিমা ব্যতীত তার বাড়ির কেউই জানে না সে এখন কোথায়। তিতিকার ঢাকায় এসে এভাবে একা থাকার পেছনে এক বিশাল ঘটনা রয়েছে। খুব অল্প বয়স হতে তার চাচা চাচিরা তার বিয়ে দিতে ব্যস্ত হয়ে ওঠে, যেন এ বাড়িতে থাকলে তাদের অন্নধ্বংস হয়। আর এ ভাবনাতে ভাবে তাকে সেই ক্লাস 1 থেকে বিয়ে দেওয়ার নানান চেষ্টা চালিয়ে তারা
তবে বেশিরভাগ সময়ই তারা ব্যর্থ হয়েছে তিতিকার বড় চাচি ও ছোট চাচার জন্য। তাদের দুজনেই জোরের মূলত তিতিকা শেষমেশ এইচএসসি দিতে পেরেছে, আর এতে সর্বোচ্চ সহায়তা করেছে তার ছোট কাকা ও বড় কাকিমা। কিন্তু এই এইচএসসি দিতে দিতেই যেন খেলাটা খানিক পাল্টে যায়। তিতিকার চাচা চাচিদের পাশাপাশি অনেক বড় ছোট ভাই বোনেরা রয়েছে। তার মাঝে এই ছোট চাচার বড় ছেলে তুহিন, খুব সম্ভবত তার চেয়ে বড় বয়সে এবং খানিকটা গ্রামে বকাটে ছেলের মতো তার চালচলন। আর এই ছেলের পছন্দ করে বসে তিতিকাকে। এরপর শুরু হয় তার তিতিকাকে বিয়ে করার আবদার। অন্তঃপর ছেলের আবদারে বাবা তথা তিতিকার ছোট চাচাও চায় তিতিকার সাথে তুহিনের বিয়ে হোক, কিন্তু তিতিকা তো বিয়ে করতে রাজি নয়। সে চায় পড়াশোনা করতে, আর তার এই বিয়েতে রাজি না হওয়ার কারণেই সবসময় তাকে পড়াশোনার সহায়তা করা তার সেই ছোট চাচাই তার পড়াশোনা বন্ধ করতে উঠে পড়ে লাগে। আরও এটাও ঠিক, এমন মুহূর্তে যখন তিতিকার কেবলমাত্র এসএসসি শুরু হয়েছে, পরীক্ষার মাঝে বাড়িতে নানান অশান্তির কারণে সে এক প্রকার মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যেতে শুরু করে। তবে সেই সময় তার পাশে থাকে তার বড় কাকিমা। নিজের মেয়ের মতো সবাইকে অনুরোধ করে এইচএসসি অবধি বিয়ে নিয়ে বাড়িতে কোনো ঝামেলা না করতে, পরীক্ষা মিটে যাক, তারপর বাকি সব। অন্তঃপর পরীক্ষা শেষ না হতেই আবারও একই কাহিনী শুরু হয়। আর সে সময় অ্যাডমিশনের পড়ার নাম করে তার বড় কাকিমা তিতিকাকে নিজের ভাইয়ের বাড়িতে পাঠিয়ে দেয়, এবং সেখানে থেকে মোটামুটি ভালো একটা প্রস্তুতির পর তার দেশের স্বনামধন্য এক পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্স হয়ে যায়। কিন্তু সমস্যা এখানে থেমে থাকে না। তিতিকা তার বড় কাকিমার ভাইয়ের বাড়িতে থাকতে থাকতেই তার কাকিমার ভাইয়ের ছেলে তাকে পছন্দ করে ফেলে, যার খবর টের পাওয়া মাত্রই তিতিকাকে কাকিমা আবার তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসে। এখন তিতিকাকে নিয়ে তার বড় কাকিমা এত বেশি উদ্বেগেও যথেষ্ট কারণ রয়েছে, যা তিতিয়া এখনও ঠিকমতো বুঝে উঠতে পারেনি। আর সেই উদ্দেশ্য হলো তিতিকার বড় কাকিমা চায় তার নিজের ছেলেকে তার সাথে বিয়ে দিয়ে তিতিকাকে ঘরে বউ করে তুলতে। আর এই কারণে সে শুরু থেকে নানান কৌশলে তিতিকাকে পড়াশোনার বাহানায় বিয়ে থেকে বাঁচিয়েছে। কেননা সে চাইছে তিতিকাকেও পড়াশোনা চালিয়ে যাক, আর সাথে তার একমাত্র ছেলেটাও আর একটু যোগ্যতা অর্জন করুক। তবে সবশেষে তার ভালো মানুষের উদ্যোগের পেছনে বাকিদের মতো এক স্বার্থপর ন্যায় চিন্তাভাবনা রয়েছে, আর তা হলো তিতিকার ভাগে থাকা তার বাবা মায়ের সম্পত্তি। তিতিকাদের বংশে যে উচ্চ বংশ ছিল তার আর বিশেষ করে উল্লেখ করার কিছু নেই। যথারীতি তিতিকার বাবারও পৈতৃক ও নিজস্ব বেশ খানিকটা সম্পত্তি ছিল, যার সবটাই এখন তিতিকার নামে। তবে তিতিকার বাকি চাচা ফুফুদের পৈতৃক সম্পত্তি ছিল গ্রাম ও নদী অঞ্চলের দিকে, যার অর্ধেক শেষ হয়েছে মহামারীতে আর বাকি অর্ধেক শেষ হয়েছে নদী ভাঙনে। আর এখন যা রয়েছে তা খুবই সামান্য, যার ফলে সকলের নজর এখন ভাগ্যক্রমে অধিক সম্পত্তি পেয়ে যাওয়ার তিতিকার দিকে। অথচ সে তিতিকা এসবের কিছুই না জানায় তার আজ এই তিতিকা বেশি দেরি না করে তার কাকিমার নাম্বারে কল দেয়। এই শহরে তাকে চুপ করে পাঠিয়ে দেওয়ার সময় কাকিমা তার হাতে কয়েক হাজার টাকা দিয়েছিল, যা দিয়ে সে এখন অবধি খরচ করে চলছে। কিন্তু সে টাকা তো এখন শেষের পথে। এরপর সে কী করবে? ভার্সিটির বই কেনার জন্য গত 2 মাসের বাসা ভাড়া দেওয়া হয়নি। এতেও বাড়িওয়ালা বেশ অসন্তুষ্ট, তো না জানি কখন চরম ক্ষিপ্ত হয়ে বলে বাড়ি থেকে বের হয়ে যেতে। তখন সে কী করবে? রাস্তায় গিয়ে থাকবে? না, এদের টেনশন আর নেওয়া যাচ্ছে না। এদিকে তার কাকিমাও ফোন তুলছে না, আবার তুললে সে তাকে বকবেই বা কী? এ তো তাড়াতাড়ি টাকা শেষ, তাই তার টাকা চাই। একে একে কতবার কল করলো, অথচ কেউ ফোন তুলছেই না। আবার এতবার ফোন করাটাও তার ঠিক মনে হচ্ছে না। আর এতবার কোনো ফোন নম্বর হতে কল করায় যদি বাড়ির কেউ তা দেখে কোনো সন্দেহ করে, তাহলে তখন কি হবে? না থাক, যথেষ্ট ফোন দিয়েছি, বাকিটা তার কাকিমা যখন দেখবে তখন সে নিজেই ফোন করবে। এই ভাবনায় সে ভারী দীর্ঘশ্বাস ফেলে ফোনটা রেখে দেয়। ওদিকে ভাতও প্রায় হয়ে এসেছে। তিতিকা দ্রুত ভাতের পাতিলটা চুলো হতে নামাবে, এমন পর্যায়ে আচমকা তার ফোনটা বেজে ওঠে। বড় কাকিমা ফোন করেছে। এই ভাবনায় তিতিকা এক প্রকার ভাতের পাতিলটা চুলোর পাশে রেখেই ফোনের কাছে ছুটে আসে। তড়িঘড়ি করে হাসি মুখে ফোনটা হাতে নিতেই যেন কপালে সূক্ষ্ম চিন্তায় ভাঁজ পড়ে। তার কাকিমা নয়, বরং ভিন্ন কোনো নাম্বার হতে ফোন এসেছে।
এখানে আসার পর তার কাকিমা ব্যতীত আর কেউ তাকে ফোন করেনি, কারণ তার ফোন নাম্বার তেমন কারো কাছেই নেই। তবে এটা কোন নাম্বার থেকে ফোন এসেছে? এমন সময় হঠাৎ করে সিমরানের কথা মনে পড়ল, আর ফোনের অপর পাশে ব্যক্তিকে সিমরান ভেবে সে কিছুটা খুশি মনে ও কিছুটা দ্বিধা নিয়ে কলটা রিসিভ করলো। তবে ফোনটা কানের কাছে ধরতেই তার কপাল কুঁচকে যায়। একসাথে সে কিছুটা বিস্মিত হয়, যেন এমন কিছু হবার কথা ছিলই না। এটা তার জন্য সম্পূর্ণ অপ্রত্যাশিত। প্রায় মিনিটখানেক কথা বলার পর তিথিকা ফোনটা রেখে দিয়ে চিন্তিত অবিভক্ততে ঘরের জানালার দিকে এগিয়ে যায়। মরিচে ধরা জানালার ফাঁক গলিয়ে সাই সাই শীতল বাতাস এসে তার মুখে আছড়ে পড়ছে। সাদা রঙের ও খানিকটা ছেঁড়া পুরনো কাপড় দিয়ে বানানো জানালার পর্দাটা উড়ছে নিস্পৃহে। এমন আবেগে তিথিকা খানিকটা চিন্তার সহিত বিড়বিড় করে আওড়াতে লাগলো, আমার সাথে কি সত্যি এসব কাকতালীয়ভাবে ঘটে যাচ্ছে, নাকি এর পেছনে খোদা তাআলার কোনো বিশেষ পরিকল্পনা রয়েছে? এই বলে সে ভারী দীর্ঘশ্বাস ফেলে। যে অসমাপ্ত ইন্টারভিউ এর কথা সে প্রায় ভুলতেই বসেছিল। সে ইন্টারভিউ তথা এআরসি কোম্পানি থেকে ফোন এসেছে। আগামীকাল তাকে আবার অফিসে ডাকা হয়েছে। ফোনে শুধু এটুকুই বলা হলেও তিথিকা কোনো না কোনোভাবে নিজের অজান্তেই বারংবার চিহ্নিত হচ্ছে। সে যা ইন্টারভিউ দিয়েছে তাতে তার এত বড় অফিসে ন্যূনতম স্তরের জব পাওয়াও দুঃস্বপ্নের মতো। অথচ এখন কিনা তাকে সেখানে যাওয়ার জন্য ডাকছে। আদৌ আগামীকাল তার ভাগ্যে রয়েছে কি খুব ভালো কিছু, নাকি জীবন সংশয়মূলক? এত কিছু তিতিকা জানে না, আর সে আপাতত এসব নিয়ে ভাবছেও না। শুধু সবচেয়ে তার চাওয়া একটাই, আগামীতে যাই হোক না কেন তা যেন ভালো হয়, নয়তো তো দ্বিধাদ্বন্দ্বী জীবনে তার বাঁচা সম্ভবই নয়। চারপাশ জুড়ে জনমানবপূর্ণ সমাগম। জনবহুল রাস্তার পাশ ঘেঁষে ভিড় ঠেসে সামনে এগোচ্ছে তিতিকা। প্রায় বেশ সকাল করেই শুধু পান্তা পানি খেয়েই বাড়ি হতে বেরিয়েছে সে। উদ্দেশ্য এআরসি কোম্পানির। তার বাড়ি হতে অফিসে যথেষ্ট দূরে, তবে রিক্সা কিংবা অন্য কোনো যানবাহন করে যাবার মতো অফুরন্ত টাকার সামর্থ্য তার নেই। অল্প কিছু টাকারও মূল্য তার কাছে অনেক বেশি। তাই তিতিকার নিয়ত মোতাবেক পায়ে হেঁটে অফিসে যাবে বিধায় সকাল সকাল বের হয়েছে। তবে অফিসের কাছে আস্তে আস্তে সে এক প্রকার হাঁপিয়ে উঠল। আর সম্ভব হচ্ছে না এই সকালবেলাতেও তীব্র রোদের মাঝে হাঁটা। মাথাটা কেমন রিমঝিম করছে। ঢাকায় এসে অনিয়মিত ও অপুষ্টিকর খাবার খেয়েই তার অবস্থা নেহাত খারাপ। সবসময় ক্লান্তি ও দুর্বল অনুভব হয় নিজের মাঝে, কিন্তু তার করার মতো কিছুই নেই। এভাবে আর কতদিন চলতে পারে নিজেও বুঝতে পারছে না। আবার এও বুঝতে পারছে না অফিস থেকে কোনো তাকে ডেকে এসে আসলে কি তার মরুভূমির মতো জীবন এক পলাশ বৃষ্টি ঝরবে। তিতিকা এইসব ভাবতে ভাবতে অবশেষে মস্ত বড় অফিসের সামনে এসে পৌঁছায়। পরনে আজ তার সাদা রঙের এক লম্বা কুর্তি, সাথে নীল রঙের এক ওড়না। তার প্রিয় রং সাদা ও নীল, যে কারণে তার বেশিরভাগ জামাই এই রঙের। তবে এখানে আসার পূর্বে সে মাত্র হাতে গোনা কয়েকটি জামাই সাথে করে নিয়ে আসতে পেরেছে, যার মাঝে দুটো সাদা রঙের কুর্তি আর দুটো ভালো ওড়না, যেগুলো সে ভার্সিটির হতে বাইরে সর্বত্র যাওয়ার পথে পরিধান করে। কেননা এইগুলো ব্যতীত বাইরে যাবার মতো তার কাছে কোনো পোশাকই নেই। এছাড়া গ্রাম হতে আসার সময় যে সাদামাটা একজোড়ো চামড়া জুতো পরে এসেছিল, এখনও সে তাই পরে রয়েছে। কারণ এছাড়া তার কাছে আর কোনো জুতাও নেই। একই সাথে একটানা এতদিন সর্বত্রে ব্যবহারের ফলে জুতোর হালও এখন বেহাল। কখন যে এই চামড়া উঠে বিধ্বস্ত চেহারা হয়ে যাওয়া জুতোটা ছিঁড়ে যায় কে জানে। আপাতত এমন কিছু হওয়ার মানে তার কাছে ঘোর বিপদের সম্ভাবনা। কেননা এই পরিস্থিতিতে নতুন জুতো কেনার মতো বিন্দুমাত্র সামর্থ্য তার নেই। তিতিকা সব চিন্তা ছেড়ে একবার মাথা উঁচিয়ে মস্ত বড় অফিসটার দিকে তাকায়। কাঁধে ঝোলানো সাদা রঙের টোট ব্যাগের ফিতাটা শক্ত করে চেপে ধরে। আন্দাজে ধরাই যায় এটি একটি 10-12 তলার বিশাল ভবন। ভবনের চারপাশটা চকচকে গ্লাসে ঘেরা। মাঝে বিশাল বড় টেমপ্লেটে বড় বড় আকারে লেখা কোম্পানির নাম, এআরসি কোম্পানি। এছাড়া নিচের গেটের সম্মুখে দাঁড়ানো সারি সারি সিকিউরিটি গার্ড। কত অভিজাত্যপূর্ণ স্থান এটি। সবার বেশভূষা কত সাজসজ্জা, অথচ
সে বড় বাড়ির মতোই অত্যন্ত সাধারণ। অফিসের ভেতরে আর কি প্রবেশ করবে? তার তো অফিসের সম্মুখে এসে দাঁড়ালেই নিজেকে অত্যন্ত নগণ্য লাগে। তেতিকার বেশি কিছু ভাবতে চায় না। সে কোনো কিছু না ভাবতেই বসলে তার ভাবনারও কখনো শেষই হয় না। আর এই ভাবনায় সে সামনের দিকে অগ্রসর হয়। অন্ধকার ভেতরে গিয়ে লিফটে চড়ে সোজা উঠে যায় 8তলা ভবনে। গতকালই অফিসে এসে সে প্রথমবারের মতো লিফটে চড়েছিল। সেই সময় জিনিসটা তার কাছে অনেকটাই আশ্চর্যজনক ও নতুন ছিল। ফলাফলস্বরূপ এটার ব্যবহার সম্পর্কে সে খুব বেশি জানতো না। তবে গতকাল শুরুতে তেমন কোনো সমস্যা হয়নি, কারণ তখন একটা লিফটে একজনে অনেক মানুষ উঠেছিল ইন্টারভিউ এর জন্য। আর সে তাদের ভিড় মিশে গেছে, যথারীতি সঠিক স্থানে পৌঁছে যায়। কিন্তু কোনোভাবে সে তার ভেতরে থাকা ভয় কিংবা বিস্ময়কর অনুভূতি প্রকাশ করে না।